দেখো, আমরা এর আগের ক্লাসে আসলে একটু ডিএসপির বিভিন্ন এরিয়া কি ধরনের কি ধরনের আহ, মানে রিসার্চ গুলো এই ফিল্ডে হয় সেগুলা নিয়ে আমরা একটু একটু করে আলোচনা করেছিলাম। আজকে আমরা আসলে আমাদের সিলেবাসের কন্টেন্ট যেগুলা সেগুলা নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। তোমরা তো শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। আচ্ছা, আমরা আসলে তোমাদেরকে আমি গত ক্লাসেও কোনো একটা ক্লাসে বলেছিলাম যে প্রথম দিকে কিছু ডিসকাশন থাকবে যেগুলা আসলে আমরা সিগন্যাল সিস্টেমে পড়ে এসেছি। তবে আমরা এখানে শুধুমাত্র ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে কথা বলবো। সো আমরা প্রথম দিকে কিছু পড়ালেখা করব যেগুলা হয়, যেগুলার অনেক কিছুই আমরা সিগন্যাল সিস্টেমে খুব সুন্দর মতো পড়ে এসেছি। এগুলা ওয়ান কাইন্ড অফ রিভিউ ক্লাস বলতে পারো। সো আমরা একটু ফার্স্ট এই টপিক গুলাকে আমরা ডিসকাস করবো ক্লাসে। যেমন আমরা প্রথম এখন যে বিষয় নিয়ে কথা বলতে আলোচনা করতে চাচ্ছি প্রথম পিপিটি ফাইলে, সেখানে আমরা ইন্ট্রোডাকশন টু সিগন্যালস এন্ড অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এই টপিকগুলা কভার করব। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু সিগন্যালস, তুমি জানো যে সিগন্যাল সিস্টেমে ইন্ট্রোডাকশন টু সিগন্যালস এগুলো এই টপিকটা পুরা পড়ানো হয়েছে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে আমরা মনে হয় স্যাম্পলিং থিওরেম পড়েছিলাম। তো এখানে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আরো একটু ব্রিফলি পড়বো। আচ্ছা, আর একটু মানে একটু বেশি করে ডিসকাস করতে চেষ্টা করব, যতটুকু সংক্ষেপে করা যায়। আচ্ছা, তো সিগন্যাল নিয়ে আমরা একটু রিভিউ করতে চাচ্ছি। তোমরা নিশ্চয়ই সিগন্যাল সিস্টেমের সেই ক্লাসগুলোর কথা মনে থাকবে। তো আমরা এগুলা খুব বেশি আগাবো না, হয়তো স্লাইডগুলো অনেকটা সিমিলার টাইপের স্লাইড। যেমন একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, এই ডিসক্রিট টাইম সিগন্যাল তুমি জানো একটা সাধারণত যেটা থাকে একটা ইন্ডেক্স সিকোয়েন্স, সিকোয়েন্স অফ রিয়াল অর কমপ্লেক্স নাম্বার, রিয়াল বা কমপ্লেক্স নাম্বারের কোনো একটা সিকোয়েন্সকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বলি। যেমন এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এখানে আমরা এক্স এক্সিসে দেখতে পাচ্ছি একটা ইন্ডেক্সড ভ্যালু সিকোয়েন্স যেটাকে বলছি এন। আচ্ছা, এন এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য ভিন্ন ভিন্ন অ্যামপ্লিটিউড পাচ্ছি। আচ্ছা, এই ধরনের সিগন্যালকে আমরা সাধারণত মানে এক্স এন এরকম ফাংশন হিসেবে ইউজ করি, যেখানে এন হচ্ছে একটা ইন্টেজার ভ্যালু। ইন্টেজার ভ্যালু মানে হচ্ছে 1 2 3 -1 -2 এরকম কোনো কিছু ভ্যালু। আচ্ছা, আর এক্স এন বলতে বুঝি এন এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এক্স কত, মানে সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত। আমরা এইভাবে একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা ডিফাইন করি। আচ্ছা, এই এই ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে তোমাকে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, আমরা এনটা কিন্তু একটা ইন্টেজার ভ্যালু। নন ইন্টেজার ভ্যালুর জন্য ধরো ধরো 1 এবং 2, 1 এ ধরো একটা বেস স্যাম্পল ভ্যালু আছে, 2 এর জন্য আরেকটা স্যাম্পল ভ্যালু আছে, 1 এবং 2 এর মাঝে সে 1.5 1.2 এরকম কোনো এন এক্সিস্ট করে না। এখানে সব এন গুলো ইন্টেজার। সো এন এর নন ইন্টেজার ভ্যালুর জন্য সিগন্যালটা আসলে ডিফাইন্ডই না। ডিফাইন্ড না মানে হচ্ছে সিগন্যালটার ভ্যালু কত বা স্যাম্পল ভ্যালু কত সেটা আমরা জানি না। আচ্ছা আচ্ছা, অনেক সময় আমরা এই ডিসক্রিট টাইম সিকোয়েন্সকে একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, যেখানে একটা কলাম ভেক্টর হিসেবে যদি দেখো এরকম x ইকুয়ালস টু x0 x1 xn-1, যদি মানে n এর ম্যাক্সিমাম ভ্যালুটা n হয় এরকম। x0 মানে হচ্ছে তোমরা জানো, যেরকম আমরা এগুলা অনেক আলোচনা করেছি, যখন n এর ভ্যালু 0 তখন স্যাম্পলটার ভ্যালু কত সেটা হচ্ছে x0। আচ্ছা, এরকম ভাবে আমরা একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে রিপ্রেজেন্ট করি, ডিফাইন করি। এসব নতুন কোনো কিছু না। আচ্ছা, আমরা দেখো আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল আসলে অনেক সময় তোমার যে অরিজিনাল সিগন্যাল সেটাই ডিসক্রিট টাইম সিগন্যাল হতে পারে। আবার অনেক সময় আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে বা যেটাকে অ্যানালগ সিগন্যাল বলি সেটাকে আমরা একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করি, ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করি। আচ্ছা, সে আমার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি এক্সএটি হয়, এই তোমাদের একটু ধৈর্য ধরতে হবে কারণ আমি জানি এগুলা রিপিট হচ্ছে, বুঝতে পারছো? রিপিট হচ্ছে একটু, প্রথম দিকে কিছু টপিক রিপিট হবে, একটু ফাস্ট পড়াবো, রিভিউ মনে ধরে নিতে পারো তোমাদের, যাতে যেগুলো ভুলে গেছো সেগুলো যাতে আবার শুনতে পারো। অনেকেই বলছিলে যে প্রথম দিকের সিগন্যাল সিস্টেমের ক্লাসগুলো তোমরা বলছিলে যে আবার রিভিউ করা যায় কিনা, এরকম একটা তোমাদের কথা ছিল না? হ্যাঁ স্যার। সেগুলা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিভিউ হয়ে যাচ্ছে এখানে।
আচ্ছা দেখো, ধরো আমার একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্সিটি, এখন এটাকে আমি স্যাম্পলিং করব, মানে স্যাম্পল নিব। আর যখনই আমরা স্যাম্পল নিই তখন দুইটা বিষয় আমাদের এখানে আসে, একটা হচ্ছে কত সময় পর পর স্যাম্পল নিব, কত সময় পর পর স্যাম্পল নিব সেটাকে আমরা বলি স্যাম্পলিং পিরিয়ড। একটা পার্টিকুলার টাইম পর পর স্যাম্পল নিচ্ছি, সেটাকে আমরা বলতেছি টিএস। ধরো টিএস পর পর স্যাম্পল নিব, তার মানে একটা জিরো টাইমে একটা স্যাম্পল নিলাম, তারপরে টিএস টাইমে সিগন্যালের স্যাম্পল ভ্যালু কত, টুয়াইস টিএস কত, এরকম ভাবে আমরা নিতে থাকি। আচ্ছা, তো টিএস যদি স্যাম্পল পিরিয়ড হয় তাহলে আমরা আরেকটা বলি স্যাম্পলিং রেট। আচ্ছা, টিএস পর পর একটা স্যাম্পল নিচ্ছি, তাহলে 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল নিচ্ছি সেটাকে বলি স্যাম্পলিং রেট। সেটাকে আমরা এফএস দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তাহলে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যদি এক্সএটি হয়, এটার আসলে টিএস সময় পর পর স্যাম্পল নেওয়াটাকে আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি এক্স এন ইকুইভ্যালেন্ট টু এক্স এ এন টি। এই কথার মানে হচ্ছে এন এর ভ্যালু হবে ইন্টিজার, আর টিএস হবে একটা পার্টিকুলার টাইম, এটাকে বলি স্যাম্পলিং পিরিয়ড। আচ্ছা, তার মানে এন এর ভ্যালু যদি জিরো হয় তাহলে জিরো, মানে জিরো টাইমে এক্স এ কোনো একটা যদি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয় তার জিরো টাইমে ভ্যালু কত। ওয়ান যদি হয়, ওয়ান টিএস, টিএস একটা পার্টিকুলার টাইম, ধরো 13 মিলি সেকেন্ড বা যেরকম যা মাইক্রো সেকেন্ড যাই হোক না কেন, তাহলে ওয়ান টিএস মানে টিএস টাইমে তার স্যাম্পল কত, টুয়াইস টিএস টাইমে তার স্যাম্পল ভ্যালু কত। এইভাবে আমরা যে সিগন্যালটা সিকোয়েন্স হিসেবে পাই সেটাকে বলা হচ্ছে এক্স এন, এবং সেটাকে আমরা সিকোয়েন্স করি এইভাবে এন এর এন যে 0 1 2 3 এইসব বসাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। তাহলে ডিসক্রিট টাইম সিগন্যালের আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি, এক্স এক্সিসে আমরা এন ইউজ করি, ওয়াই এক্সিসে হচ্ছে সিগন্যালটার স্যাম্পল ভ্যালু। আচ্ছা, এই এন এর সাথে কিন্তু টাইমের রিলেশনশিপ রয়েছে, কারণ আমরা এভরি টি এস সময় পর পর স্যাম্পল নিচ্ছি। জিরো টিএস মানে জিরো টাইম, এন্ড ওয়ান টিএস মানে মানে টিএস একটা পার্টিকুলার টাইম হলে সেই সময় পরে কত, টুয়াইস টিএস আরো টুয়াইস টিএস সময় পরে কত স্যাম্পল ভ্যালু। সেই স্যাম্পল ভ্যালু নিয়ে একটা সিকোয়েন্স যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি ডিসক্রিট টাইম সিকোয়েন্স। অনেক সময় ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা ডিসক্রিট টাইম সিকোয়েন্সও বলি। আচ্ছা, এই ডিসক্রিট টাইম সিগন্যাল কমপ্লেক্স ভ্যালু হতে পারে। কমপ্লেক্স ভ্যালু যেরকম হয় হলে তুমি জানো যে তার একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। সে একটা সিগন্যাল এক্স এন যদি একটা কমপ্লেক্স ভ্যালু ডিসক্রিট টাইম সিগন্যাল হয়, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এক্স ওয়ান এন প্লাস জে এক্স টু এন, যেখানে জে তোমরা জানো ইমাজিনারি নাম্বার √(-1)। আচ্ছা, তো সেটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুইটাই থাকে, এবং সেই রকম সেন্স ক্ষেত্রে আমরা সিগন্যালটাকে পোলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। পোলার ফর্ম মানে অ্যাবসলিউট ভ্যালু থাকবে, ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা ট্যান ইনভার্স হয়ে আসে। সেই কথাটা এখানে তোমাদেরকে বলে দেওয়া আছে। আচ্ছা, একটা কোনো একটা সিগন্যাল যদি এক্সএন হয় তার কমপ্লেক্স কনজুগেটও আমরা দেখতে পারি। কমপ্লেক্স কনজুগেট যেখানে জে থাকে, যে প্লাস জে থাকলে মাইনাস জে থাকলে প্লাস, এরকম করলে সেটাকে কমপ্লেক্স কনজুগেট বলা হচ্ছে। আর যদি পোলার ফর্মের ইউজ করো তাহলে একটা সিগন্যালের পোলার ফর্ম যদি এরকম হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্সএন, আর তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল জে আর এক্সএন, এটা ট্যান ইনভার্স দিয়ে সেখান থেকে আমরা পোলার ফর্মেও যেতে পারি, জাস্ট মাইনাস হবে। এই হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যালের তাহলে বেসিক বিষয় হচ্ছে এটা সিকোয়েন্স অফ নাম্বার। এক্স এক্সিসে ইন্ডেক্স ভ্যালু থাকে যেগুলাকে বলতেছি ইন্টিজার ইন্ডেক্স, আর ওয়াই এক্সিসে স্যাম্পল ভ্যালুগুলো থাকে এন এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য। এন আসলে কি মিন করে? এন মিন করে হচ্ছে কত, মানে এন এর সাথে স্যাম্পলিং পিরিয়ডের রিলেশনশিপ আছে, কত সময় পর পর স্যাম্পল নিচ্ছি। যদি স্যাম্পলিং পিরিয়ড আমি জানি, যদি টিএস হয়, ধরো যদি 10 মিলি সেকেন্ড হয়, তাহলে কোন একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জিরো টাইমে তার স্যাম্পল ভ্যালু কত, সেটা হচ্ছে n = 0 জন্য স্যাম্পল ভ্যালু। আর 10 মিলি সেকেন্ড যদি স্যাম্পলিং রেট হয়, সরি স্যাম্পলিং পিরিয়ড হয়, তাহলে আর 0 থেকে 10 মিলি সেকেন্ড পরে সিগন্যালটার স্যাম্পল ভ্যালু কত, তারপরে 20 মিলি সেকেন্ড পরে কত, 30 মিলি সেকেন্ড পরে কত। এইভাবে আমরা যে স্যাম্পল ভ্যালুগুলা নেই সেগুলা সিকোয়েন্স হিসেবে রিপ্রেজেন্ট করি, সেগুলাকে আমরা আসলে বলি ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, এখানে এরপরে স্লাইডে তোমাদেরকে কিছু বিষয় আবারও একটু মনে করে দিতে চাচ্ছি। আমরা কিছু এলিমেন্টারি সিগন্যালস আমরা পড়েছি, যেমন ইউনিট স্যাম্পল সিকোয়েন্স।
ইউনিট স্যাম্পল সিকোয়েন্স। আচ্ছা, ইউনিট স্যাম্পল সিকোয়েন্স মানে হচ্ছে এমন একটা সিগন্যাল যেটার n ইকুয়ালস টু 0 এর জন্য তার ভ্যালুটা হচ্ছে 1, অন্য সব ভ্যালুর জন্য, অন্য সব n ভ্যালুর জন্য ভ্যালুগুলো হচ্ছে 0। সো এটা হচ্ছে একটা ইউনিট স্যাম্পল সিকোয়েন্স। তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার দেখা। হ্যাঁ, দেখলেই হবে, শুধু এগুলো তোমরা জানো অলরেডি। আরেক এরপরে দেখাচ্ছি ইউনিট স্টেপ সিকোয়েন্স, এটাকে আমরা ইউএন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এটা হচ্ছে 0 তে 1, 1 এ 1, n এর ভ্যালু যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য স্যাম্পল ভ্যালুগুলো হচ্ছে 1, বাট নেগেটিভ ভ্যালুর জন্য স্যাম্পল ভ্যালুগুলো হচ্ছে সবগুলা 0। অবশ্য এটাও একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, সুতরাং আমরা n এর যখন n কনসিডার করব, n হচ্ছে ইন্টিজার ভ্যালুড নাম্বার, তার মানে হচ্ছে 1 2 3 এরকম। র্যাম সিকোয়েন্স যেটাকে আমরা বলি, দেখো আমরা রিপ্রেজেন্ট করতে পারি rn দিয়ে, rn ইকুয়ালস টু n ফর n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 আর 0 ফর n লেস দেন 0। এটা মানে হচ্ছে সিম্পলি দেখো 0 তে 0, 1 এ 1 এরকম। তার মানে যদি n এর ভ্যালু বসাও, n এর ভ্যালু 0 হলে 0, rn ইকুয়ালস টু n, মানে n এর ভ্যালু যদি 0 হয়, n এর ভ্যালু 0, তাহলে 0 তে 0, 1 হলে 1, 2 হলে 2 এরকম। এটাকে আমরা সিম্পলি আবার n un দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। un কে তুমি যদি n দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলেই আসলে র্যাম সিকোয়েন্সটা পাওয়া যায়। যেমন n এর ভ্যালু যদি 0 হয়, 0, আর un এ স্যাম্পল ভ্যালু n ইকুয়ালস টু 0 এর জন্য হচ্ছে 1, 1 ইনটু 0 মানে 0, তারপরটা হবে 1, তারপরটা 2 3 এরকম ভাবে হতে থাকে। এগুলাকে আমরা বলতেছি র্যাম সিকোয়েন্স। আচ্ছা, তাহলে এলিমেন্টারি সিগন্যাল হিসেবে আমরা দেখতেছি ইউনিট স্যাম্পল সিকোয়েন্স, ইউনিট স্টেপ সিকোয়েন্স, ইউনিট না, এটা র্যাম সিকোয়েন্স। আচ্ছা, এগুলার কিছু প্রপার্টিসও আছে তোমরা জানো। যেমন মনে করো এটা হচ্ছে ইউনিট স্যাম্পল সিকোয়েন্স, এটাকে যদি আমরা ফোল্ডিং করি বা টাইম রিভার্স করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটা এই সেম সিগন্যালই। কারণ আমরা ফোল্ডিং কিভাবে করি বলতো? ফোল্ডিং এ আমরা কার সাপেক্ষে ফোল্ডিং করি? শুনছো আমার কথা? জি স্যার। জি স্যার। মানে উইথ রিলেটিভ টু 0 আমরা ফোল্ডিং করি, তাই তো? মানে n ইকুয়ালস টু 0, মানে অরিজিনের সাপেক্ষে। এটাকে যদি ফোল্ডিং করো, 0 তে 0 থাকবে, ফোল্ডিং করলে এই 1 এর যে স্যাম্পল ভ্যালু সেটা আসবে -1 এ, তো 1 এও 0, -1 এ 0, সো সেমই থাকবে। আচ্ছা, x and del n এই সিগন্যালটার সাথে কোন একটা পার্টিকুলার সিগন্যালের সাথে যদি del n গুণ করো, del n মানে হচ্ছে এমন একটা সিগন্যাল যার n ইকুয়ালস টু 0 তে শুধু স্যাম্পল ভ্যালু আছে 1, তাহলে সেটার সাথে যদি xn এর গুণ করো, দুইটা সিগন্যাল গুণ করলে আমরা দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে করি বলো তো দেখি? মানে বেসিক রুলসটা কি দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন? মানে একটা সিগন্যালে n ইকুয়াল টু 1 এ যত, সেটার সঙ্গে গুণ হবে আরেকটা সিগন্যালে n ইকুয়াল টু 1 এ যত, এভাবে। আমরা করি স্যাম্পল টু স্যাম্পল বেসিস। মানে দুইটা সিগন্যাল n ইকুয়ালস টু 0 তে দুইটা সিগন্যালেরই ভ্যালু কত, দুইটা গুণ করব, আর 1 এ কত, এইভাবে গুণ করতে থাকবো। আচ্ছা, যেহেতু del n একটা সিগন্যাল, শুধু 0 তে 1 আছে, সুতরাং এই সিগন্যালের সাথে অন্য যে কোনো সিগন্যালের সাথে গুণ করো না কেন, সব গুণ ফলের রেজাল্ট আসবে 0, শুধুমাত্র 0 তে ওই সিগন্যালটার স্যাম্পল ভ্যালু যত ছিল তাকে 1 দ্বারা গুণ করা হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, সেই জন্যই এখানে দেওয়া আছে, দেখো xn del n ইকুয়ালস টু x0 del n, সেম মিনিং। আচ্ছা, এরপর হচ্ছে xn del n মাইনাস k, এটাকে আমরা বলতে পারি xk del n মাইনাস k। দেখো del n মাইনাস k মানে কি? del n মাইনাস k এর এটা মিনিংটা কি? কে পরিমাণ ডিলে করবে, মানে del n কে পরিমাণ না বলে বলো স্যাম্পল, কে স্যাম্পল। হ্যাঁ, স্যাম্পল। স্যাম্পল ডিলে করব। যদি কে ভ্যালু 1 হয়, তার মানে হচ্ছে del n এর n ইকুয়ালস টু 0 তে তার স্যাম্পল ভ্যালুটা হচ্ছে 1। যদি কে ইকুয়ালস টু 1 হয়, 1 স্যাম্পল ডিলে করো, del n মাইনাস 1 হবে, 1 এ তার স্যাম্পল ভ্যালুটা হবে 1, অন্য সবগুলা 0, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সেটাকে x কে বলছি, 1 স্যাম্পল ডিলে করলে x কে, মানে xn যে সিগন্যালটা ছিল, k এর ভ্যালু 1, তার x1 এ যে স্যাম্পলটা আছে সেটাকে তুমি গুণ করবা 1 দিয়ে, সেম মিনিং। এরকম আবার এখানে দেখাচ্ছি, দেখো del n ইকুয়ালস টু un মাইনাস un মাইনাস 1, un হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, un মাইনাস 1 হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন ডিলেড বাই 1 স্যাম্পল ডিলে করছো, তাহলে এই সিগন্যালটা হচ্ছে un। এটা যদি 1 স্যাম্পল ডিলে করো, তাহলে 0 তে স্যাম্পল ভ্যালু কত হবে? 0 তে স্যাম্পল ভ্যালুটা কত হবে? এটা 1 স্যাম্পল ডিলে করলে 0 হবে। 0 হবে, 1 এ 1, তখন 2 তে 2, এরকম ভাবে হবে। তাহলে এখন
এই ইউএন থেকে যদি এক স্যাম্পল ডিলে করে বিয়োগ করো, মাইনাস করো মানে কি ইউএন এর জিরোতে আছে 1, একটা ডিলে করার পরে তার ডিলে করলে তার এন ইকুয়ালস টু জিরোতে স্যাম্পল ভ্যালু কত? 0 জিরো। তাহলে 1 মাইনাস জিরো, 1 মাইনাস জিরো 1 হবে 1 নাকি? হবে। 1 হবে। আর পরের স্যাম্পল যদি চিন্তা করো, ইউএন এর 1 এর স্যাম্পল ভ্যালুটা হচ্ছে 1, ইউএন মাইনাস 1 এর স্যাম্পল ভ্যালু কত? 0 বাকি এই সব হয়ে যাবে। বাকি সব জিরো হবে, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে ইউএন এর n ইকুয়ালস টু 1 এর স্যাম্পল ভ্যালু হচ্ছে 1, 1 ইউএন মাইনাস 1 এর স্যাম্পল ভ্যালু কত? 1 1। তার মানে অন্যগুলো সব 1, এই জন্য 1 1 বিয়োগ হয়ে 0 হয়ে থাকবে। আলটিমেটলি থাকবে হচ্ছে এই যে একটা মাত্র স্যাম্পল যেটার ভ্যালু হচ্ছে 1 0 তে, সেটা এখানে দেখানো হচ্ছে। আর এই জাতীয় অপশন আর কি, ইউএন ইকুয়ালস টু সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ডেল এন মাইনাস কে, এই সবগুলা যদি যোগ করো তাহলে সেটা হবে ইউএন। কিরকম ব্যাপার, কে ইকুয়ালস টু যদি 0 বসাও, কে ইকুয়ালস টু 0 বসালে কি আসবে এখানে বলো তো দেখি। ধরো এটা সাম করবো, তো কে ইকুয়ালস টু 0 এর জন্য এই ভ্যালুটা কত, কেমন? কে ইকুয়ালস ডেল টু 0, এন ডেল এন মানে কি 0 তে 1। 1 হ্যাঁ, এখন কে ইকুয়ালস টু 1 যদি বসাও, ডেল এন মাইনাস 1, তার স্যাম্পল ভ্যালু কি কি আছে? 1 এ 1, তাই তো? হ্যাঁ যদি কে ইকুয়ালস টু 2 হয়, ডেল এন মাইনাস 2, তার স্যাম্পল ভ্যালু কোথায়? 2 তে শুধুমাত্র 1। 1 তাহলে এইভাবে যদি কে ইনফাইনাইট পর্যন্ত তুমি ডিলে করতে থাকো, প্রত্যেকবার ডিলে করার পরে একটা করেই স্যাম্পল দিতে থাকবে, কারণ তোমার সিগন্যালটা হচ্ছে ডেল এন। যদি কোনো ডিলে না করো 0 তে 1, যদি ডিলে করো 1 এ 1 স্যাম্পল, 2 স্যাম্পল ডিলে করলে 2 তে 1, তাহলে এই সবগুলো যদি যোগ করো তাহলে আলটিমেটলি ইউএনটা পাওয়া যাবে না? জি স্যার। সেইটা এখানে বলা হচ্ছে। তোমরা কি এগুলা ম্যাথমেটিক্স, কিন্তু ম্যাথমেটিক্স গুলো তোমাকে একটু বুঝতে হবে, না বুঝলে তুমি এগুলা অন্যভাবে পারবে না। একইভাবে এক্স এন টাকেও আমরা এইভাবে সামেশন কে ইকুয়ালস মাইনাস ইনফিনিটি এক্স কে ডেল এন মাইনাস কে এরকম ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা সিগন্যাল সিস্টেমে এগুলা ডেরিভেশন দেখিয়েছিলাম, এবং আলটিমেটলি এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে তোমাদের দেখো মনে করে দেখতে পারো, এইখান থেকেই আমরা কি বলে ওটাকে কনভলিউশন সামের রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করেছিলাম। সো এগুলা হচ্ছে কিছু বেসিক প্রপার্টি, এগুলা তোমাকে জানতে হবে এলিমেন্টারি সিগন্যালের জন্য। আচ্ছা, আমরা তোমাকে বলেছি একেবারে বেসিক বিষয়গুলো আবারও একটু রিভিউ করতে চাচ্ছি। এগুলা মানে আমরা সাধারণত সিগন্যালকে আমরা অনেক সময় বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে থাকি। ডিসক্রিট টাইম সিগন্যালের কথাই বলা হচ্ছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল মানে গ্রাফ ড্র করবো, n ইকুয়ালস টু 0 তে তার ভ্যালু কত সেটা দেখাবো একটা গ্রাফে, n ইকুয়ালস টু 1 এর জন্য কত, তাহলে এই প্রেজেন্টেশনটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, এটাকে আমরা ফাংশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ফাংশনাল প্রেজেন্টেশন। সে এই সেম সিগন্যালটাকেই আমরা রিপ্রেজেন্ট করতেছি। এক্স এন ইকুয়ালস টু 1 ফর n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 1 এ তার ভ্যালু হচ্ছে 1, 2 তে 2, 3 এবং 4 এ তার ভ্যালু হচ্ছে 3 এবং 4 এ তার ভ্যালু হচ্ছে 3, এলসওয়্যার বা আদারওয়াইজ বলতে পারো 0, অন্য সব n এর জন্য ভ্যালু হচ্ছে 0। সেইটা আমরা এইভাবে ফাংশনাল প্রেজেন্টেশনেও এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ফাংশন দিয়েও সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, আমরা এইরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও ইউজ করব, অনেক সময় ফ্রিকোয়েন্টলি ইউজ করব। ফাংশনাল প্রেজেন্টেশনেরও দরকার পড়বে। সিকোয়েন্স প্রেজেন্টেশন হিসেবে এটা আমি আগে একটু বলতে চাচ্ছি, তারপরে টেবুলারটা যাচ্ছি। সিকোয়েন্স প্রেজেন্টেশনে আমরা এই সিগন্যালটাকে যেভাবে রিপ্রেজেন্ট করে থাকি, এই সেম সিগন্যাল এখানে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে n ইকুয়ালস টু 0 এর জন্য সিগন্যালটার স্যাম্পল ভ্যালু কত? n ইকুয়ালস টু 0 এর জন্য এখান 0 থেকে 0, কারণ 1 এর জন্য 1, 0 অন্য সবগুলোর জন্য 0 দেওয়া আছে, তাহলে 0। আমরা এটাকে অরিজিন বলি, n ইকুয়ালস টু 0 যেটা সেটাকে অরিজিন বলি। এক্স ওয়াই তোমরা কার্টেসিয়ান প্রসেস যেরকম ভাবে আমরা গ্রাফ ড্র করি, মূল বিন্দু বলি 0, এটাকে আমরা বলি অরিজিন। আচ্ছা, তাহলে সেই অরিজিনটাকে নিচে আমরা একটা অ্যারো দিয়ে এরকম ভাবে মার্ক করি, বুঝতে পারছো? এখানে একটা মানে ওভারহেড অ্যারো, এই অ্যারোটার মিনিং হচ্ছে এটা হচ্ছে অরিজিন। অনেক সময় আমরা এটাকে বোল্ড লিখেও রিপ্রেজেন্ট করি, অনেক সময় উপরে কোনো একটা বার দিয়েও রিপ্রেজেন্ট করি, বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়। তবে কনভেনশনালি আমরা এরকম একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। এই রেড কালার অ্যারো যেটা দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। এটার মানে হচ্ছে এটা হচ্ছে অরিজিন, কারণ তুমি যদি সিকোয়েন্স হিসেবে দেখাও একের পর এক সিকোয়েন্স আসতে থাকবে। যেমন এটাই তোমাকে বলছে n ইকুয়ালস টু 1 এর জন্য 1, 2 এর জন্য 2, n যখন 3 এবং 4 তখন তার অ্যামপ্লিটিউড হচ্ছে স্যাম্পল ভ্যালু হচ্ছে 3, 0 আদারওয়াইজ। তুমি এখানে এই সিগন্যালটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে তুমি
ডানে বামে আরো ইনফাইনাইট সংখ্যক জিরো দেখাতে পারো, তাই তো? তো তোমাকে অরিজিনটা মার্ক করা শিখতে হবে। আচ্ছা, তাহলে এটার মানে হচ্ছে জিরো হচ্ছে অরিজিন। এই যে তুমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সুন্দর করে দেখতে পাচ্ছ, জিরোতে হচ্ছে অরিজিন, তার ভ্যালুটা এটা অরিজিন। আর এই জিরোর মানেটা কি? এই এরর মানে হচ্ছে এটা অরিজিনে এই স্যাম্পল ভ্যালুটা, সেই স্যাম্পল ভ্যালুটার ভ্যালু কত? জিরো। এই দেখো, অরিজিন তার স্যাম্পল ভ্যালু জিরো, এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখন আরেকটা কনভেনশন হচ্ছে যদি আমরা কোন রকম অ্যারো ইউজ না করি, এরকম অ্যারো ইউজ না করি, সেটার মিনিং হচ্ছে তাহলে ফার্স্ট যে স্যাম্পল সেটা হচ্ছে অরিজিন। এটা বাই ডিফল্ট তোমাকে মনে রাখতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। যেমন এই এই সিগন্যাল আর এই সিগন্যাল সেম সিগন্যাল, কারণ এই সিগন্যালের অরিজিনে ভ্যালু স্যাম্পল ভ্যালুটা হচ্ছে জিরো, এটা হচ্ছে -1, মানে এন এর ভ্যালু যখন -1 তখনও জিরো, সবগুলোর জন্য জিরো, তাহলে এগুলা দেখানোর কোনো মানে নাই। এই সিগন্যালটা তুমি ইচ্ছা করলে ইনফাইনাইট পর্যন্ত এদিকে জিরো দেখাতে পারো। আচ্ছা, অরিজিন যেহেতু জিরোতে, তাহলে এই যে প্রথম জিরো দিয়ে শুরু হলো, তারপরে 1, তারপরে 2 এভাবে আসতেছে। এই সিগন্যালটা এক্সএন, এটার ডিফল্ট মিনিং হচ্ছে এটার অরিজিনে যে স্যাম্পল সেটার ভ্যালু হচ্ছে জিরো, ফার্স্ট স্যাম্পলটা। ঠিক আছে? তাহলে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ফাংশনাল প্রেজেন্টেশন এবং সিকোয়েন্স প্রেজেন্টেশন এগুলো আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করব। আরেকটা প্রেজেন্টেশন এখানে দেখাচ্ছি, টেবুলার প্রেজেন্টেশন। টেবুলার প্রেজেন্টেশন সবগুলো প্রেজেন্টেশন রিলেটেড। এনটা দেওয়া আছে এরকম ভাবে নিচ দিয়ে, টেবুলার ফর্মে এক্স এনটা দিয়ে দেওয়া আছে। এটার মানে হচ্ছে এন এর ভ্যালু যখন -1 তখন ভ্যালু জিরো, এন এর ভ্যালু যখন জিরো তখন এক্স এন এর ভ্যালু জিরো, এন এর ভ্যালু যখন 1 এক্স এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2 হলে এক্স এন এর ভ্যালু 2, 3 হলে 3, 4 হলেও 3, 5 হলে 0, এভাবে দেখানো হচ্ছে। সো এই 4 ধরনের প্রেজেন্টেশন আছে। আমরা সাধারণত গ্রাফিক্যাল, ফাংশনাল, সিকোয়েন্স এবং টেবুলার প্রেজেন্টেশন, এই চারটা থেকে গ্রাফিক্যাল, ফাংশনাল, সিকোয়েন্স এগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করি। টেবুলারটা খুব খুব বেশি আমরা ওইরকম ভাবে ইউজ করি না। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, বোঝা যাচ্ছে। শোনো, এগুলা তোমাদেরকে আমি বললাম যে এগুলা আমরা সিগন্যাল সিস্টেম এগুলা আলোচনা করেছি, এগুলা একটু ফার্স্ট এখানে আলোচনা করতে চাচ্ছি। এগুলা তোমাকে আরেকটা বললাম, সিগন্যাল সিস্টেমের যেগুলো আলোচনা করেছি তার সেটা রিভিউ হিসেবে দেখতে পারো, কারণ সেই ক্লাসগুলো আমরা তো নিয়েছিলাম জানুয়ারির প্রথম দিকে, তাই না? এই বছরের জানুয়ারির প্রথম দিকে। সুতরাং তোমাদের এখন যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে এখন তুমি কোশ্চেন করতে হবে আমাকে, তা না হলে এগুলা তো সিম্পল জিনিস, এগুলা তুমি যদি না বোঝো তাহলে তো বিরাট প্রবলেম। আচ্ছা, তারপরে আমরা সিগন্যালের কিছু ক্লাসিফিকেশন দেখেছিলাম, যেমন ডিটারমিনিস্টিক সিগন্যাল, র্যান্ডম সিগন্যাল। ডিটারমিনিস্টিক সিগন্যাল আসলে মানে ইন্টিজার ভ্যালু এন, ডিসক্রিট টাইম সিগন্যাল যেমন হয়, এন ইন্টিজার ভ্যালু এন এর ভিন্ন ভিন্ন ইন্ডেক্সের জন্য ভিন্ন ভিন্ন স্যাম্পল ভ্যালু থাকবে। আচ্ছা, ডিটারমিনিস্টিক সিগন্যালের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব ভ্যালুগুলো আমরা আসলে কি হবে সেটা প্রিসাইজলি জানি। এরকম সিগন্যালকে বলা হয় ডিটারমিনিস্টিক সিগন্যাল। ডিটারমিনিস্টিক সিগন্যাল। আচ্ছা, র্যান্ডম সিগন্যাল মানে হচ্ছে এন এর কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য সিগন্যালটার স্যাম্পল ভ্যালু কি হবে সেটা আমরা জানি না, বা র্যান্ডম, এরকম সিগন্যালকে বলা হচ্ছে র্যান্ডম সিগন্যাল। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারো নয়েজ জেনারেটরের আউটপুট, নয়েজ জেনারেটর নয়েজ জেনারেট করে, যেটা র্যান্ডম নাম্বার। আর স্পিচ সিগন্যালের অ্যামপ্লিটিউডও র্যান্ডমলি আসে। আচ্ছা, এরপরে তোমাদেরকে এগুলো আবার একটু রিভিউ করছি। ইভেন অড সিগন্যাল। ইভেন সিগন্যাল মানে হচ্ছে এমন সিগন্যাল যে সিগন্যালটা তুমি যদি ফোল্ডিং করো, দেখো এক্স মাইনাস এন মানে কি সিগন্যালটাকে ফোল্ডিং করা নাকি? আচ্ছা, জি স্যার। এক্স এক্স এন কে ফোল্ডিং করে তুমি এক্স মাইনাস এন পাচ্ছ। যদি এক্স মাইনাস এন এবং এক্স এন তার মানে কোনো একটা সিগন্যাল এবং তার ফোল্ডেড ভার্সন সেম হয়, তাহলে সিগন্যালটাকে বলা হবে ইভেন সিগন্যাল। যেমন এই সিগন্যালের কথা ধরো, এটা যদি ফোল্ডিং করো, ফোল্ডিং করার রুলস হচ্ছে উইথ রেসপেক্ট টু অরিজিন, জিরোতে একটা স্যাম্পল ভ্যালু আছে সেটা জিরোতেই থাকবে, ওয়ানে যেটা আছে সেটা -1-এ যাবে, -1-এ যেটা আছে সেটা 1 আসবে। এই এই প্রসেসটাকে বলা হচ্ছে ফোল্ডিং করা। সো এই দেখে বুঝতে পারছো, এই সিগন্যালটাকে যদি স্যাম্পলিং করো, ফোল্ডিং করো, তাহলে সেম সিগন্যালই আবার ব্যাক করবে। সুতরাং এটা একটা ইভেন সিগন্যাল। একইভাবে আরেকটা সিগন্যাল এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল। অড সিগন্যাল বলতে বুঝি যদি কোনো একটা সিগন্যালকে ফোল্ডিং করো, দেখো এখানেও ফোল্ডিং করছি, ফোল্ডিং করলে -xn হিসাবে সিগন্যালটাকে পাচ্ছ। তোমাকে ভালো করে বুঝতে হবে x - n, এই -n এর মানে হচ্ছে সিগন্যালটাকে ফোল্ডিং করা।
আর মাইনাস এক্স এন এই কথাটার মানে হচ্ছে সিগন্যালের অ্যামপ্লিটিউড যেটা ছিল সেটার উল্টাটা হয়ে যাওয়া, মানে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ হওয়া। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এই সিগন্যালটা দেখো, এক্স এন, এক্স জিরোতে জিরো, এটাকে ফোল্ডিং করো তুমি, এক্স জিরোতে জিরো আছে, ওয়ানে কত আছে এখানে, ধরো কোনো একটা ভ্যালু আছে সে ওয়ান, তাই তো? আচ্ছা, এইখানে কি আছে, এটাকে যদি ফোল্ডিং করো এই ওয়ান এরটা কোথায় আসবে, মাইনাস এখানে ওয়ান। মাইনাস ওয়ান আসবে। জাস্ট যদি ফোল্ডিং করো, মাইনাস ওয়ানে যদি আসতো সবগুলাই, ওয়ান এরটা যদি মাইনাস ওয়ানে সেম হয়ে আসতো, টুটা যদি মাইনাস টুতে আসতো, থ্রিটা যদি মাইনাস থ্রিতে আসতো, তাহলে সিগন্যালটাকে আমরা বলতাম ইভেন সিগন্যাল, তাই তো? ইভেন সিগন্যাল বলতাম। কিন্তু এখানে কি আছে, ওয়ানে যে স্যাম্পল ভ্যালুটা আছে তার নেগেটিভ হয়ে মাইনাস ওয়ানে আসছে। তুমি কি বুঝতে পারছো? যেমন ওয়ানে যদি ধরো এটা প্লাস ওয়ান হয়, মাইনাস ওয়ানে যখন আসলো তখন মাইনাস ওয়ান হয়ে আসলো। ক্লিয়ার? দেখো তাহলে জি ফোল্ডিং, স্যার। ফোল্ডিং করলে তাহলে স্যাম্পল ভ্যালুগুলার অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, পজিটিভ থাকলে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থাকলে পজিটিভ হচ্ছে। সো এই ধরনের সিগন্যালকে আমরা বলছি অড সিগন্যাল। এরকম আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইভেন সিগন্যাল, অড সিগন্যাল। আচ্ছা, এরপরে আসতেছি পিরিয়ডিক, নন পিরিয়ডিক সিগন্যাল বা এপিরিয়ডিক সিগন্যাল, সেগুলো আমরা বলছি। আচ্ছা, এক্স এন ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড এন ইফ এক্স এন প্লাস এন ইকুয়ালস টু এক্স এন। তার মানে হচ্ছে একটা সিগন্যাল পিরিয়ডিক সিগন্যাল হবে যদি তার পিরিয়ড এন হয়, তাহলে সেই সিগন্যালটার যদি এন স্যাম্পল ডিলে করো বা অ্যাডভান্স করো, যেটাই করো, কারণ তাহলে তাহলে মানে সেম স্যাম্পল পাবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে অবশ্য আমরা এক্স এক্স এন প্লাস এন দিয়েছি, এটার সাথে আরেকটা ইন্টেজারও তুমি অ্যাড করতে পারো মাল্টিপ্লাই হিসেবে, যেমন এক্স এন প্লাস কে এন ইকুয়ালস টু এক্স এন হবে। কে এন, যখন আমি তোমাকে বুঝাচ্ছি কেন, যদি এই যদি সিগন্যাল হয়, এই সিগন্যালটা দেখো জিরোতে স্যাম্পল ভ্যালু একটা আছে, সে এটা টু ধরো, থ্রি, এই স্যাম্পল ভ্যালুটা যদি থ্রি হয়, এটা টু, এটা ওয়ান, এটা জিরো ধরো, তাহলে জিরোতে স্যাম্পল ভ্যালুটা ধরছি থ্রি, তাই তো? জি স্যার। আচ্ছা, এটাকে তুমি এন স্যাম্পল ডিলে করো, এন ধরে নাও ফোর, যদি ফোর স্যাম্পল ডিলে করো, তাহলে জিরোতে যে স্যাম্পলটা আছিল, জিরোতে যে স্যাম্পলটা আছে সেটা কোথায় যাবে, ফোরে। ফোরে যাবে। তার মানে এখানে আসবে না, এটা তো, তার মানে সেম স্যাম্পল জি পাচ্ছ স্যার। না? তার মানে জিরোতে যে স্যাম্পল পাচ্ছ সেটাকে ডিলে করার পরে এন এর সেম স্যাম্পল পাচ্ছ, সুতরাং এটা একটা পিরিয়ডিক সিগন্যাল। শুধুমাত্র এন স্যাম্পল ডিলে করলে যে তুমি সেম সিগন্যাল, সেম স্যাম্পল পাবে এমন না, টুয়াইস এন, থ্রাইস এন, ফোর এন, সবগুলোর জন্যই সেম স্যাম্পল পাবে। তুমি কি বুঝতে পারলে? জি স্যার। তাহলে এই সিগন্যালটাকে বলা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। এ ফান্ডামেন্টাল পিরিয়ড বলতে বুঝি স্মলেস্ট এন ফর হুইচ অ্যাবাভ ইকুয়েশন হোল্ড। অ্যাবাভ ইকুয়েশন মানে যে ইকুয়েশন এক্স এন প্লাস এন ইকুয়ালস টু এক্স এন। আচ্ছা দেখো, আমি তোমাকে এই কথাটা একটু বুঝাতে চাচ্ছি। এন ইকুয়ালস টু জিরোতে যে স্যাম্পল আছে, এন ইকুয়ালস টু ফোরেও, দেখো এটা জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফোরেও সেই স্যাম্পল আছে, সুতরাং এটার এটার এটা একটা পিরিয়ডিক সিগন্যাল এবং তার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে এন। এই কথার আরেকটা মানে হচ্ছে জিরোতে যে স্যাম্পল আছে ভ্যালু, দেখো জিরোতে যে স্যাম্পল আছে, ফোরেও সেই স্যাম্পল ভ্যালু আছে, এইটেও সেম স্যাম্পল ভ্যালু আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্মলেস্ট এন যেটা, এখন তুমি যদি বলো যে এটা তাহলে পিরিয়ড হচ্ছে 8, তাহলে কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? কারণ পিরিয়ডিক সিগন্যাল বারবার রিপিট করবে, 4 স্যাম্পল পরে রিপিট করবে, 8 স্যাম্পল পরে সেম স্যাম্পল পাওয়া যাবে, এরকম অন্য স্যাম্পল পরেও সেম স্যাম্পল পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই ধরনের সিগন্যালকে বলা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। এইখানে যে সিগন্যালটা দেখানো হচ্ছে, এই সিগন্যালটার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n ইকুয়ালস টু 4। এই তোমাদের কারো একজন থেকে শব্দ আসতেছে, একটা হাতুড়ি পেটার, এই শব্দটা বন্ধ করো তো, তুমি নিজেকে মিউট করে দাও। আচ্ছা, এখন পিরিয়ডিক যদি এই হয়, নন পিরিয়ডিকের ডেফিনেশন যেটা পিরিয়ডিক না সেইটাই নন পিরিয়ডিক। তার মানে ইফ এক্স এন প্লাস এন নট ইকুয়ালস টু এক্স এন ফর অল এন, তখন এক্স এনটাকে বলা হবে নন পিরিয়ডিক। আচ্ছা, আমি এখানে একটু বারবার একটা কথা বলছি, আবারও তোমাকে একটু বোঝানোর জন্য বলছি, অন্যভাবে কেউ মিস করো না। যেমন একটু আগে বললাম এটা ফান্ডামেন্টাল পিরিয়ড 4, তার মানে হচ্ছে জিরোতে যে স্যাম্পল ভ্যালু, ফোরেও স্যাম্পল ভ্যালু সেম। আচ্ছা, তার মানে এই দুইটা স্যাম্পল ভ্যালু সেম হলেই যে পিরিয়ডিক হবে এমন না। আর একটা দেখো, ওয়ান এ যে স্যাম্পল ভ্যালু যদি ফান্ডামেন্টাল পিরিয়ড 4 হয়,
1 প্লাস 4 ইকুয়ালস টু 5, 5 ও স্যাম্পল গুলো সেম হবে। মানে প্রত্যেক n এর জন্যই এই কন্ডিশনটা হোল্ড করে, যদি করে তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক সিগন্যাল। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই শুনছো আমার কথা? জি স্যার স্যার। বোঝা যাচ্ছে। ওকে, যেমন একটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল পিরিয়ডিক হলে তার পিরিয়ড কত হবে সেগুলা ক্যালকুলেশন। ধরো লেট এক্স এন ইকুয়ালস টু cos পাই বাই 3n, এটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, এগুলো তোমরা একটু জানো, এগুলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা বের করি ওমেগা দিয়ে, ওমেগা ইকুয়ালস টু পাই বাই 3। তাহলে দেখো cos পাই বাই 3n, তাহলে ওমেগা ইকুয়ালস টু পাই বাই 3। আর n যেটা, কারণ আমরা রিলেশনশিপ জানি এই ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই n, সেই রিলেশনশিপ থেকে আমরা n বের করতে পারি। n হচ্ছে টুয়াইস পাই বাই ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 3, তাহলে এটার ভ্যালু হচ্ছে 6। 6 একটা ইন্টিজার নাম্বার, 6 একটা ইন্টিজার নাম্বার, সুতরাং xn একটা পিরিয়ডিক সিগন্যাল যার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 6। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই শুনছো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার। এবার আরেকটা সিগন্যাল দেখো, xn ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার j পাই বাই 4n, এটা একটা সিগন্যাল। এই সিগন্যালটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে পাই বাই 4, তাহলে ওমেগা ইকুয়ালস টু পাই বাই 4। আর যখন আমি n বের করব, nটা হচ্ছে টুয়াইস পাই বাই ওমেগা, টুয়াইস পাই তো আছেই, ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই 4, তাহলে টুয়াইস পাই কে যদি পাই বাই 4 দ্বারা ভাগ করো রেজাল্ট আসে 8। 8 একটা ইন্টিজার নাম্বার, সুতরাং এই সিগন্যালটা xn যেটা কথা বলা হচ্ছে, এই সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল যার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 8। আচ্ছা, ফান্ডামেন্টাল পিরিয়ড 8 এই কথার মানে হচ্ছে, ধরো কোন একটা সিগন্যালের জিরোতে যে স্যাম্পল, 8 এ গিয়ে স্যাম্পলটা কেমন হবে? সেম। সেম। ধরো 1 এ যে স্যাম্পল, সেটা কোথায় গিয়ে সেম হবে? 9। 9 এ। তুমি কি বুঝতে পারছো? এইভাবে সব স্যাম্পলের জন্যই এই কথাটা প্রযোজ্য, যদি হয় তাহলে সেটাকে বলা হবে পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, এইবার আমরা একটু একটা ছোট ম্যাথমেটিক্স দেখতে চাচ্ছি, যেখানে আমরা বলতে চাচ্ছি যদি তোমার অনেক সময় আমরা একাধিক সিগন্যালের উপর কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করে অন্য আরেকটা সিগন্যাল পেতে পারি, যেটা আমরা সবসময়ই করে থাকি, তাই তো? দুইটা সিগন্যাল, ধরো দুইটা সিগন্যাল আমি সাম করতে চাই, দুইটা সিগন্যালের ফান্ডামেন্টাল পিরিয়ড এক না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সে আমার একটা সিগন্যাল আছে x1n, যার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n1। আর একটা সিগন্যাল আছে x2n, যেটা ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n2। আচ্ছা, এখানে আমরা বলছি x1n এবং x2n দুইটা সিগন্যালই পিরিয়ডিক সিগন্যাল, বাট দুইটার ফান্ডামেন্টাল পিরিয়ড ডিফারেন্ট। x1 এর জন্য হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড n1, x2 এর জন্য হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড n2। তুমি কি বুঝতে পারলে? এখন এই দুইটা সিগন্যাল যদি সাম করি, সেই সিগন্যালটাও একটা পিরিয়ডিক সিগন্যাল হবে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এই যে পিরিয়ডিক সিগন্যাল যে হবে, তার ফান্ডামেন্টাল পিরিয়ড কত হবে? একটা সিগন্যাল, দুইটা সিগন্যালকে তুমি সাম করে একটা সিগন্যাল পাচ্ছ, একটার ফান্ডামেন্টাল পিরিয়ড n1 আর একটার ফান্ডামেন্টাল পিরিয়ড n2, সাম করে যে সিগন্যাল পাচ্ছ সেটা পিরিয়ডিক সিগন্যাল হওয়ার কন্ডিশনটা কি? মানে তাহলে সাম করে যে রেজাল্টেন্ট সিগন্যালটা পেলে xn, সেই সিগন্যালটার ফান্ডামেন্টাল পিরিয়ড কত সেটা। আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম একটা সিগন্যাল পিরিয়ডিক হবে যদি xn প্লাস n ইকুয়ালস টু xn হয়। এটাকে মোর জেনারেল ফর্মে আমি তোমাকে আবার বলেছিলাম xn প্লাস kn ইকুয়ালস টু xn হয়, যেখানে k হচ্ছে অন্য আরেকটা ইন্টিজার। দেখো, এটার মিনিংটা আবারও আমি তোমাকে বলছি। কে, এটার সাথে একটা কে, ধরো ফান্ডামেন্টাল পিরিয়ড 4 যদি হয়, তাহলে জিরোতে যেটা আছে 4 এ গিয়ে রিপিট করবে, এইটা গিয়ে রিপিট করবে না? এইটা গিয়েও তো রিপিট করবে নাকি? হ্যাঁ স্যার করবে। তাহলে n ইকুয়ালস টু 4 একটা ফিক্স রাখো, তাহলে k ইকুয়ালস টু 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও। যদি 0 বসাও তার মানে প্রথম স্যাম্পলটা যে x0 তে, যদি 1 বসাও n এ, তাহলে এই স্যাম্পলটা আর এই স্যাম্পলটা কিন্তু সেম স্যাম্পল, সুতরাং পিরিয়ডিক সিগন্যালের কন্ডিশন ফুলফিল করছে। যদি 2 বসাও, x ইকুয়ালস টু n প্লাস 2 n, এই যে 2 n এ গিয়ে রিপিট করবে। সুতরাং মোর জেনারেল ফর্মে আমরা বলি xn প্লাস kn ইকুয়ালস টু xn, যেখানে n হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড আর কে একটা যে আরেকটা ইউজ করতেছে সেটা একটা ইন্টিজার 1 2 3 এরকম কোনো ভ্যালু। আচ্ছা, সেই জন্য
আমরা এখানে যেহেতু বলছি দুইটা সিগন্যাল, একটা x1n একটা x2n, যাদের ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n1 and n2, তাহলে আমরা লিখতে পারি x1n ইকুয়ালস টু x1n প্লাস n1। এটাকে আমরা আরো জেনারেল ফর্মে লিখতে পারি x1n প্লাস mn1, যেখানে m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই তোমরা শুনছো তো নাকি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। এই কথার মানে হচ্ছে যদি ফান্ডামেন্টাল পিরিয়ড n1 হয় তাহলে জিরোতে যে স্যাম্পল সেটা n1 এ গিয়ে রিপিট হবে। আর m একটা ইন্টিজার ইউজ করছি, এই সেই ইন্টিজারের ভ্যালু হচ্ছে 1 2 3 এরকম কোনো ভ্যালু, তাহলে জিরোর স্যাম্পলটা n1 এ গিয়ে রিপিট হবে, টুয়াইস n1 এ গিয়েও রিপিট হবে, থ্রাইস n1 এ গিয়েও সেম স্যাম্পল পাওয়া যাবে। তুমি কি এটার মিনিংটা বুঝতে পারলে? ওকে। সিমিলারলি অন্য আরেকটা সিগন্যাল যেটা x2n, যার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n2, তাহলে সেটাকে আমরা লিখতে পারি x2n প্লাস kn2, যেখানে k হচ্ছে আরেকটা পজিটিভ ইন্টিজার 1 2 3 4 এরকম কোনো কিছু। তাহলে আমরা একই কথাই বলছি, শুধুমাত্র এখানে m আর k দুইটা ইন্টিজার আমরা এখানে মাল্টিপ্লাই হিসেবে ইউজ করতেছি, যেটা আসলে মোর জেনারেল ফর্ম, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। কোন একটা সিগন্যালের স্যাম্পল গুলো যদি n1 এ গিয়ে রিপিট করে, টুয়াইস n1 এ গিয়ে রিপিট করবে, থ্রাইস n1 এ গিয়ে রিপিট করবে, কারণ n1 টা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে ওকে। এখন দেখো আমরা তাহলে এই যে দুইটা সিগন্যাল যেটা পেলাম, একটা x1n একটা x2n, এই দুটাকে সাম করে পাচ্ছি xn। তাহলে xn টা হচ্ছে x1n প্লাস mk প্লাস x2n প্লাস kn, তাই তো? এই যে সাম করতেছি এইটা প্লাস এইটা ইকুয়ালস টু xn। তাহলে xn ইকুয়ালস টু x1n প্লাস mn1 প্লাস x2n প্লাস kn2। সেই কথাটাই আমরা এখানে বলছি। তাহলে দেখো xn, আচ্ছা এবার দেখো আমরা ধরে নিচ্ছি xn যেটা সিগন্যাল। আচ্ছা আমরা এখানে বলছি x1n টার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n1, x2n টার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n2। xn যে সিগন্যালটা পাচ্ছি আমরা ধরে নিচ্ছি তার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n, সিম্পলি n। তাহলে দেখো এখান থেকে আমরা যে রিলেশনশিপ পেলাম xn ইকুয়ালস টু x1n প্লাস mn1 প্লাস x2n প্লাস kn2। xn টা যদি xn টা যদি একটা পিরিয়ডিক সিগন্যাল হয়, তাহলে কন্ডিশনটা কি? xn ইকুয়ালস টু xn প্লাস n হবে না? ধরো একটা সিগন্যাল xn যার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n, ক্যাপিটাল n, তাহলে আমরা কি বলতে পারবো xn ইকুয়ালস টু x স্মল n প্লাস ক্যাপিটাল n? পারবো বলতে? হ্যাঁ স্যার, পারবো। জি স্যার। কারণ ফান্ডামেন্টাল পিরিয়ড তো n, সেই জন্য আমরা সেটাকে বলছি in order for xn to be periodic with period n, xn plus n, xn plus capital N simply xn, কারণ সিগন্যালটার পিরিয়ডিক সিগন্যাল এবং তার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে n। তাহলে xn প্লাস ক্যাপিটাল N ইকুয়ালস টু হবে x1n প্লাস n প্লাস x2n প্লাস n, সেটাকে আমরা একটু আগে করে রাখছি, দেখো x1n প্লাস mn1 প্লাস x2n প্লাস kn2 এরকম। আচ্ছা তার মানে আলটিমেটলি এখান থেকে পেলাম xn প্লাস ক্যাপিটাল N ইকুয়ালস টু x1n প্লাস mn1 প্লাস x2n প্লাস kn2। আচ্ছা এই রিলেশনশিপটা আসলে এক্সিস্ট, মানে তুমি ফলো করতে পারবা যদি দেখো xn প্লাস n আছে আর এখানে আছে x1n প্লাস mn1, তাহলে এই ক্যাপিটাল N ইকুয়ালস টু mn1n এর সমান হওয়া লাগবে। at the same time এই ক্যাপিটাল N equals to kn2 এটা সমান হওয়া লাগবে। দেখো একটু সিগন্যালটার দিকে তাকাও, x এখানে আছে xn প্লাস ক্যাপিটাল N, যেখানে n টা হচ্ছে xn এর ফান্ডামেন্টাল পিরিয়ড, আর এখানে আছে x1n প্লাস mn1, তাহলে এই n এবং mn1 এই দুটো সমান হওয়া লাগবে, এবং n এবং kn2 এই দুটো সমান হওয়া লাগবে। তার মানে এই রিলেশনশিপটা এক্সিস্ট করবে যদি এই n equals to mn1 equals to kn2 এই দুটো হয়, দুইটারই সমান হয়। তুমি কি বুঝতে পারলে? জি স্যার। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে n1 বাই n2 ইকুয়ালস টু k বাই m হওয়া লাগবে, n1 বাই n2 হওয়া লাগবে k বাই m। এই k টা কি আর m টা কি? ইন্টিজার। কেমন ইন্টিজার? পজিটিভ ইন্টিজার। ইন্টিজার। ওকে আচ্ছা n1 আর n2 টা কি? পিরিয়ড
প্রথমটা পিরিয়ড আর সেকেন্ড মানে দুইটা সিগন্যাল আমরা যেটা কনসিডার করতেছি, একটা x1n আর একটা x2n, তার সেই দুটার ফান্ডামেন্টাল পিরিয়ড, তাই তো? সেই দুটার ফান্ডামেন্টাল পিরিয়ড ইকুয়ালস টু হওয়া লাগবে k/m। k/m টা কেমন হবে তোমার মনে হয়? ওইটাও একটা রেশনাল নাম্বার হবে। রেশনাল নাম্বার বুঝো তো? জি স্যার। রেশনাল মানে p/q ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, জি স্যার। মানে p/q ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, মানে এটাকে তুমি যদি ভাগ করো একটা রেজাল্ট আসবে, ওই একের বারবার রিপিট করবে এরকম কোনো কিছু আসবে না, বুঝো নাই? জি স্যার। নাকি তার মিনিংটা কি বারবার রিপিট করবে? রেশনাল নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, p/q হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, দুইটা ইন্টিজার ভ্যালু। আচ্ছা, সেটাকে বলা হচ্ছে দুইটা ইন্টিজার ভ্যালুর রেশিও হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে সিগন্যালটা এই যে তুমি যোগ করে যে সিগন্যালটা পাবে সেটার পিরিয়ড হবে ফান্ডামেন্টাল পিরিয়ড n, যেখানে n ইকুয়ালস টু এরকম রিলেশনশিপ থাকবে, এবং n1/n2 রেশিও যেটা সেটা একটা রেশনাল নাম্বার হওয়া লাগবে। তাহলেই দুইটা সিগন্যালের সামেশন হবে একটা পিরিয়ডিক সিগন্যাল যার ফান্ডামেন্টাল পিরিয়ড হবে n। ওকে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখানে তাহলে ডিসিশনটা হচ্ছে সিন্স k and m are integers, n1/n2 must be a rational number and n will be the least common multiple of n1 and n2। এই কন্ডিশন যদি ফুলফিল করতে চাও, n equals to mn1 equals to kn2, তাহলে n এর ভ্যালুটা হওয়া লাগবে n1 এবং n2 লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপলকে কি বলে? লসাগু। ঠিক আছে? এই তোমরা এখানে এই আমিনুল 723 এগুলা কে কে পাঠাচ্ছ? হ্যাঁ, এই তোমরা গ্রুপ চ্যাটে কেউ পাঠিয়েছো 723 718, এরা কি বোঝাতে চাচ্ছ? এই মোহাম্মদ তাহিদুল ইসলাম, 718 দিয়ে কি বোঝাতে চাচ্ছ? তোমার এটা এক্সাম রুল? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি এটা আজকে স্যার, আমি নামটা চেঞ্জ করতে পারি নাই স্যার, আমি আজকে ফার্স্ট জয়েন করছি ঢাকায় এসে। আচ্ছা, আমি এই দুইটা নিচ্ছি, কিন্তু তোমাকে ওই এক্সাম রুল দিয়ে ওইভাবে অ্যাটেন্ড করবে ক্লাসে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন একটা সিগন্যাল নিয়ে কথা বলি, একটা এক্সাম্পল দেখি। দেখো, আমরা একটা এক্সাম্পল দেখছি, এইরকম এক্সাম্পল আমরা আসলে আগেও দেখেছি। আচ্ছা, যেমন একটা সিগন্যাল আছে xn equals to cos pi/3n plus sin pi/4n, pi/3n cos pi/3n sin pi/4n, এই দুটো সিগন্যালের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি সেম হবে? না স্যার। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আমরা দেখো এই যে ω1 মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি pi/3, তা আর ω2 হচ্ছে এই সিগন্যালের জন্য pi/4। তাহলে n1 হবে সিম্পলি ω1/2 pi/ω1, এই 2 pi/ω1, তাহলে 2 pi কে ভাগ করতে হবে, ω1 এর ভ্যালু হচ্ছে pi/3 ইকুয়ালস টু 6, আর n2 হবে 2 pi/ω2, ω2 হচ্ছে pi/4 ইকুয়ালস টু 8। তাহলে n1 হচ্ছে 6, n2 হচ্ছে 8। নাও n1/n2 ইকুয়ালস টু 6/8 ইকুয়ালস টু 3/4, এটা একটা রেশনাল নাম্বার। সো এই যে তুমি x, এই যে cos pi/3n আর তার সাথে sin pi/3n অ্যাড করে যে সিগন্যালটা পেয়েছো xn, সেটা একটা পিরিয়ডিক সিগন্যাল। আচ্ছা, এটা ফান্ডামেন্টাল পিরিয়ড কত হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে n ইকুয়ালস টু mn1 ইকুয়ালস টু kn2। যেভাবে করো সেভাবে হবে। এখান থেকে তুমি তাহলে বের করতে পারো এখান থেকে। তার মানে এই যে এই দুইটা 4n1 অথবা 3n2 যেটা ইউজ করো, 4n1 3n2 এগুলাই হচ্ছে তার ফান্ডামেন্টাল পিরিয়ড। যেমন 4n1 যদি হয়, n1টা কত? 6, 4 × 6 মানে 24, তাই তো? আর 3n2 ভ্যালু হচ্ছে 8, 3 × 8 24, একই ভ্যালু। সো যেভাবে করো, অথবা তুমি n1 এবং n2 যদি লিস্ট কমন মাল্টিপল করো, লসাগু 6 এবং 8 এর লসাগু হচ্ছে 24। সো এই সিগন্যালটার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে 24। একই রকম কথা যেভাবে করো তুমি, এই যে দেখো n ইকুয়ালস টু m n1,
এই 4n1 তাহলে হচ্ছে, আরেকটা হচ্ছে 3n2, যে কোনো একটা একই, দুইটার রেজাল্ট সেম। সো 4n1 অথবা 3n2 ইকুয়াল টু 24। আবার 6 এবং 8 এর মানে লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 24, তাহলে এই সিগন্যালটার পিরিয়ড হচ্ছে 24। এই কথার মানে হচ্ছে এই cos π/3n এই সিগন্যালটা এভরি 6 স্যাম্পল পর রিপিট করবে নাকি? এই শুনছো? জি স্যার। আর পরের যে সিগন্যালটা sin π/4n এই সিগন্যালটা এভরি 8 স্যাম্পল পর রিপিট করবে। তার মানে একটা 6 স্যাম্পল পর রিপিট করতেছে, আর একটা 8 স্যাম্পল পর রিপিট করতেছে। এখন দুটো সাম করে যে সিগন্যালটা পাচ্ছি xn, সেই সিগন্যালটা রিপিট করবে 24 স্যাম্পল পরে গিয়ে। ক্লিয়ার? এই আচ্ছা, এবার দেখো আরেকটু অল্প একটু পড়িয়ে আজকে ক্লাস শেষ করে দেবো, বেশি সময় নেব না। এই এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল আমরা এখানে বলছিলাম, কোনো একটা সিগন্যাল ডিসক্রিট টাইম সিগন্যাল যদি xn হয়, তার নরমালাইজড এনার্জি আমরা এই রকম ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করি। সিম্পলি সিগন্যালের প্রত্যেকটা স্যাম্পল ভ্যালু তার স্কোয়ার করে সাম করি, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে স্কোয়ার করি। কারণ তোমরা জানো xn এর n এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য স্যাম্পল ভ্যালুগুলো পজিটিভ নেগেটিভ দুই রকমই তো হতে পারে নাকি? জি স্যার। যেমন এই যে এই সিগন্যালটা পজিটিভ নেগেটিভ দুই রকমই আছে, পজিটিভ নেগেটিভ সবই আছে, দুই রকমই হতে পারে। সো সেটাকে স্কোয়ার করে যদি সাম করি, সেটাই আসলে ওই সিগন্যালটার এনার্জি। আচ্ছা, এভারেজ পাওয়ার ক্যালকুলেট করার জন্য এই হচ্ছে ফর্মুলা, একই রকম সিগন্যালটার স্যাম্পল ভ্যালুগুলোকে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে স্কোয়ার করব, আর তাকে ডিভাইড করতেছি 1/2n+1 দিয়ে। 1/2n+1 কেন? n = -n থেকে n কতগুলো স্যাম্পল আছে? 2n+1। হ্যাঁ, সেই জন্য। তার এখানে আবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে এটার ক্যালকুলেশন করা লাগবে। যদি পিটা পিরিয়ডিক হয়, এটা মানে তাহলে সিম্পলি ফর্মুলা হচ্ছে p = 1/n+1 সামেশন n = -n থেকে n xn²। এটা আচ্ছা, এখান থেকে কিছু তোমাকে ডিসিশন আসতে হবে। সাধারণত পিরিয়ডিক সিগন্যাল গুলা হচ্ছে পাওয়ার সিগন্যাল, আর নন পিরিয়ডিক সিগন্যাল গুলো হচ্ছে এনার্জি সিগন্যাল। আচ্ছা, কোন একটা সিগন্যালে তুমি এনার্জি ক্যালকুলেট করলে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে যদি দেখো তার এনার্জিটা ফাইনাইট, এর ভ্যালুটা ফাইনাইট মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার ভ্যালু আছে, তাহলে 0 থেকে ইনফিনিটির মধ্যে মাইনাস নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই, কারণ তুমি এখানে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে স্কোয়ার করে সাম করতেছো। এটা কি নেগেটিভ হতে পারবে কখনো রেজাল্ট? না স্যার। নেগেটিভ হতে পারবে না। তাহলে 0 হতে পারবে বা ইনফাইনাইট হতে পারে। আচ্ছা, 0 থেকে ইনফাইনাইটের মধ্যে, তার মানে কোনো একটা ফাইনাইট ভ্যালু, ইনফাইনাইটের মধ্যে চাইতে ছোট মানে হচ্ছে ফাইনাইট কোনো ভ্যালু যদি হয়, তাহলে এই সিগন্যালটাকে বলা হবে এনার্জি সিগন্যাল। যদি এনার্জি সিগন্যাল হয়, সেই সিচুয়েশনে সিগন্যালটার পাওয়ার হচ্ছে 0। আচ্ছা, আর পি যদি ফাইনাইট হয়, দেখো এই পি ক্যালকুলেট করে দেখলে পি এর ভ্যালুটা ফাইনাইট, তাহলে এক্সএনটাকে বলা হবে একটা পাওয়ার সিগন্যাল, এবং ইন দ্যাট কেস এনার্জি হচ্ছে ইনফাইনাইট। এটা তোমাকে মনে রাখতে হবে। সিগন্যালটা একটা, তার মানে এখানে তুমি বলতে পারো একটা এনার্জি সিগন্যালের পাওয়ার 0, কিন্তু একটা পাওয়ার সিগন্যালের এনার্জি ইনফাইনাইট। ঠিক আছে? আমি আর এই স্লাইডটা পরে আজকে রেখে দেবো তোমাদেরকে। সে আমরা একটা সিগন্যাল, পাওয়ার সিগন্যাল কি এনার্জি সিগন্যাল, সেটা ক্যালকুলেট করতে চাচ্ছি। প্রথমটা দেখো, xn = un, এই সিগন্যালটা কি একটা পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি সিগন্যাল? ইউএনটা কেমন সিগন্যাল বলো তো? ইউএন কি জিনিস? স্যার নন পিরিয়ডিক। এই না, মানে ইউএনটা কি জিনিস সেটা বলো। মানে স্যার ওই যে স্যার 0 পরে হলো 1 আর আগে হলো 0। আচ্ছা আচ্ছা, ইউনিট স্টেপ সিকোয়েন্স। আচ্ছা, আমি তোমাকে বলি, এটা হচ্ছে ইন জেনারেল, মানে এই সিগন্যালের একটা কোনটা পিরিয়ডিক নন পিরিয়ডিক, এমন সিগন্যাল আছে যেগুলো এনার্জি সিগন্যালও না পাওয়ার সিগন্যালও না, এরকম এক্সাম্পলও আছে। তোমাদেরকে মনে হয় করিয়েছিলাম সিগন্যাল সিস্টেমে, তাই না? জি স্যার। তো এখানে আমরা যে সিগন্যাল নিয়ে ডিল করছি সেটা হচ্ছে একটা ইউনিট স্টেপ সিকোয়েন্স। স্যার হ্যাঁ বলো। স্যার পিরিয়ডিক হলে n+1 দিয়ে ভাগ করে কেন, আর নন পিরিয়ডিক হলে 2n+1? আচ্ছা, তোমার কোশ্চেনটা হচ্ছে এখানে 2n+1 দিয়ে ভাগ করলাম, এখানে n+1 দিয়ে ভাগ করলাম। এই তোমার কোশ্চেনের পারফেক্ট অ্যান্সারটা এই মুহূর্তে আমি দিতে পারতেছি না, বুঝতে পারছো? এটা তোমাকে আমি পরে জানাবো।
জি স্যার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, শুধু সিগন্যালটা যদি নন পিরিয়ডিক হয়, হ্যাঁ, নন পিরিয়ডিক হয় তাহলে আমরা সবগুলো স্যাম্পলের যোগফল নিচ্ছি, তাই না? এই নন পিরিয়ডিক হলে -n থেকে n, এই সবগুলো সিগন্যালেরই এই একটু আমার কথাটা শোনো তো দেখি, এটা হয় কিনা। সিগন্যালটা নন পিরিয়ডিক হলে আমরা প্রত্যেকটা সিগন্যালের সামেশন নিচ্ছি না? জি স্যার। আচ্ছা, নিয়ে 1/2 n + 1 মানে যতগুলো স্যাম্পল আছে ততগুলো দিয়ে ভাগ করতেছি। আর নন পিরিয়ডিক হলেও সবগুলো সিগন্যালের স্যাম্পল নিচ্ছি কিন্তু ভাগ করতেছি। আচ্ছা, পরে দেখবো এটা। আচ্ছা দেখো, এই মুহূর্তে আমি পরে এটা জানাবো। আচ্ছা, xn = un এই সিগন্যালের জন্য যদি আসো, দেখো তাহলে এই un কি একটা পিরিয়ডিক সিগন্যাল? এই un কি পিরিয়ডিক সিগন্যাল কিনা? ইউনিট স্টেপ সিকোয়েন্স না স্যার। না। তাহলে সেই জন্য যে ফর্মুলা দিচ্ছি 1/limit n tends to infinity 1/2 n + 1 এই সামেশন এইটা করছি। un স্কয়ার, un এর মানে কি? un স্কয়ার মানে কি? প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু কত? un এর 1। প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এবং un যেহেতু আছে তাহলে n -n থেকে n না করে তুমি 0 থেকে n করতে পারো না? জি স্যার। 0 থেকে n করতে পারি, কারণ -n এর জন্য ভ্যালুগুলো হচ্ছে 0। তাহলে এখানে কতগুলা 1 আছে, কতগুলা 1, এটা স্কয়ার করলে প্রত্যেকটা স্কয়ার করলে একটা একটা করে 1 পাওয়া যাবে। তাহলে কতগুলা টোটাল 1 আছে? এটা তো সাম করতেছো, তাই না? n = 0 হলে তাতে ভ্যালু 1, প্লাস 1 হলে 1, প্লাস 2 হলে 2, এরকম যোগ করতেছো না? জি স্যার। কতগুলো 1 আছে? n = 0 থেকে n কতগুলো 1? n + 1। n + 1। n + 1 সংখ্যক 1, n + 1 সংখ্যক 1 এর যোগফল কত? n + 1। n + 1, সেটাই আসছে এখানে n + 1। এখন এটাকে ওই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে যে সিম্পলি ক্যালকুলেট করলে হাফ আসে। তার মানে এটা একটা পাওয়ার সিগন্যাল যার পাওয়ার হচ্ছে হাফ। এখানে আরেকটা সিগন্যাল আছে xn = -0.5 টু দ্য পাওয়ার n un, এটাও তুমি করে দেখতে পারো। আলটিমেটলি 4/3 আসে, ম্যাথমেটিক্স করে দেওয়া আছে। আরেকটা সিগন্যাল আছে xn = 2e টু দ্য পাওয়ার j3n, এটা একটু দেখো। এটার অ্যাবসলিউট ভ্যালু যদি n নাও তাহলে 2e টু দ্য পাওয়ার j3n, এটা হচ্ছে 2e টু দ্য পাওয়ার j3n এর এটার অ্যাবসলিউট ভ্যালু না, এই e টু দ্য পাওয়ার জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।